এসি বস আইলেস এসি হবে নরমাল কোনো রকম বাচ্চা ব্যবসা যাইবো কোনো রকম বাচ্চা যাইবো ফুলফিল ঠান্ডা হইব না টোটাল দাদাই সিস্টেম কটা বন্ধ এসি চলবে এসি চলবে কিন্তু একটা ঠান্ডা হইব না খুব নরমাল। তো রেস্টুরেন্টের কর্ন স্যুপের মধ্যে একটি বড় পোকা পেলাম। তো দুঃখের বিষয় হলো কেবিনে প্রায় আধা ঘন্টার মতো ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম আসতেছে না, কারণ গরম অনেক, প্রচন্ড গরম। আর এসি থেকে এসি ভেন্টিলেটর থেকে উল্টা আরো গরম বাতাস বেরোচ্ছে। ওনার বলছে মিনিমাম ঠান্ডা হবে, তো মিনিমাম ঠান্ডাটা হইলে অন্তত শরীরের একটা নর্মাল টেম্পারেচার ফিল হইতো। আসসালামু আলাইকুম, এখন আছি বেতুয়া লঞ্চ ঘাটে, বেতুয়া চরফেশন। আর বেতুয়া চরফেশন থেকে আজকে কর্ণফুলী 13 এবং 12 এই দুটি লঞ্চ ছেড়ে যাবে। তো আজকে দেখি কোনটা যাওয়া যায় ঢাকায়। তো এটা হলো তাদের এটা হলো চরফেশন লঞ্চ ঘাট। তো ঘাট থেকে 10 টাকা দিয়ে প্রবেশ করেছি, এখন লঞ্চে প্রবেশ করব। আর ভেতরে বেশ কিছু দোকানপাট দেখতে পারবেন আপনারা। দেখি কেবিন পাবো কিনা, কারণ এই রুটে আবার কেবিনের অনেক শর্টেজ থাকে, যেহেতু লঞ্চ মাত্র 2টা আর লঞ্চের তুলনায় যাত্রী অনেক বেশি। তো দেখি ফার্স্ট ট্রিপ কোনটা। তো 2টা লঞ্চের ঘাটে অবস্থানটা সুন্দর, একদম মুখোমুখি অবস্থান, একদম এই ফার্স্ট ট্রিপ। সিঙ্গেল এসি হবে, সিঙ্গেল এসি সিঙ্গেল। তো 12 নাকি এসি নাই, তো কর্ণফুলী 13 যাচ্ছি, দেখে ওখানে এসি কেবিন পাই কিনা। শাকিল নামে একটা সিঙ্গেল কেবিন আছে, এসি সিঙ্গেল এসি বস আইলেস এসি হবে নরমাল কোনো রকম বাচ্চা ব্যবসা যাইবো কোনো রকম বাচ্চা যাইবো ফুলফিল ঠান্ডা হইব না টোটাল দাদাই সিস্টেম কটা বন্ধ এসি চলবে এসি চলবে কিন্তু একটা ঠান্ডা হইব না খুব নরমাল সবগুলো একই অবস্থা। দেখ একটা অদ্ভুত ব্যাপার, এসি নাকি কোন রকম চলবে নরমাল। তো কেবিন 316। তো এখন আছে আমি দ্বিতীয় তলায়, এটা হলো সব কেবিন। এটা হলো কেবিন এরিয়া লবি, আর এদের সব কেবিনগুলো হলো রিভার্স সাইড সিস্টেম। আর দ্বিতীয় তলা এখানে একটা রেস্টুরেন্ট আছে, মানে বসার জায়গা, এখানে যাত্রী বসে খাবার খাবে। আর এই হলো এখান থেকে খাবার কিনে খাবে। আর এটা হলো 3 তলা যাওয়ার সিঁড়ি। তো 316 নাম্বার কেবিন। ভাই 316 নাম্বার কেবিন কোন দিকে? লকের
তো এটা হলো তাদের সিঙ্গেল কেবিন। এটার ভাড়া এখনো কিছু বলে নাই, সম্ভবত গেস করতেছি 1200 বা 1300 টাকা হবে, এক্সাক্ট এখনো বলেনি কাউন্টার থেকে। তো আজ যেটা বললো যে এসি নাকি মোটামুটি ঠান্ডা হবে, যাই হোক। আর রুম সার্ভিসের নাম্বার দেওয়া আছে এখানে। আর এখানে কি রাখা আল্লাহ জানে, ক্যাবিনেট তো ঠিকঠাক নাই, ড্রয়ার ঠিকঠাক নাই। আর এটা হলো একটা বিছানা, মোটামুটি মানে অ্যাজ ইউজুয়াল, নাথিং স্পেশাল। তবে হ্যাঁ, বিছানাটা সুন্দর, সাদা চাদর, সাদা চাদরের মধ্যে সবসময় একটা প্রিমিয়াম ভাইব থাকে। আর না, আর একটা ব্ল্যাঙ্কেট আছে। তো আপনাদেরকে লঞ্চের অন্য জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো এখন। তো এটা হলো তৃতীয় তলার ফ্রন্ট ডেক। এটা সম্ভবত নামাজের জায়গা। তো এখন চলে যাব চতুর্থ তলায়। তো বিকাল 5টায় ছাড়ার কথা ছিল কর্ণফুলী 12 লঞ্চের, আর আমাদের লঞ্চ ছাড়ার কথা ছিল 5টা 15 মিনিটে। তো সেই জায়গায় কর্ণফুলী 12 লঞ্চ এখন ছাড়তেছে বিকাল 5টা 20 মিনিটে, আর আমাদের লঞ্চ কখন ছাড়বে এখনো জানি না। তো ঘাটে মনে হয় কোনো একটা সমস্যা ছিল, যার জন্য একটু লেট হয়েছে, অথবা পলিটিক্যাল ইস্যু টাইপ এমন কিছু। তো কর্ণফুলী 12 এখন বের হয়ে যাচ্ছে, ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। তো কর্ণফুলী 12 ফাইনালি ঘাট থেকে বের হলো। আর কর্ণফুলী 12 পরে আমাদেরটা ছাড়বে, যদি অলমোস্ট আমরা সবাই মানে কর্ণফুলী 12 লঞ্চও 20 মিনিট লেট, আমরাও লেট। আর আপনারা যদি একটু নদীর দিকে ভালোভাবে খেয়াল করেন, পানি কিন্তু পেছনে নামতেছে, অর্থাৎ কর্ণফুলী 12 স্রোত ঠেলে মানে স্রোত অতিক্রম করে সারা রাস্তা ঢাকা যাওয়ার পথে সারা রাস্তায় আগে স্রোত অতিক্রম করে স্রোত ঠেলেই উজান ঠেলেই তাকে ঢাকা যেতে হবে। তো যার জন্য লঞ্চগুলো ঢাকা পৌঁছাতে একটু দেরি হয়। তো কর্ণফুলী 12 লঞ্চ চলে যাচ্ছে। কর্ণফুলী 12 এখন যাবে মঙ্গলশিকদার ঘাট, হয়তোবা আমাদের সাথে কর্ণফুলী 12 লঞ্চের মঙ্গলশিকদার ঘাটে দেখা হবে। টায়ার ইঞ্জিনের কঠিন একটা টান দিল। তো ঘড়িতে এখন 5টা 25। আর কর্ণফুলী আমাদের লঞ্চ কর্ণফুলী 13 এখন ছেড়ে যাচ্ছে। আর ট্রলারকে সতর্ক করলো, কারণ ট্রলার যেন পাশে না আসে, যেহেতু লঞ্চ এখন বের হবে ঘাট থেকে। তো বেতুয়া থেকে কর্ণফুলী 13 লঞ্চ বের হয়ে গেল। তো কর্ণফুলী 12 ছাড়লো 5টা 20, আমাদেরটা 5টা 26, অর্থাৎ 5 মিনিট 6 মিনিট পরেই ছেড়ে দিল। আর ওই যে দেখা যাচ্ছে কর্ণফুলী 12কে। তো আমাদেরও পরবর্তী কর্ণফুলী এখন যে 13 ছেড়ে যাচ্ছে চরপেশন থেকে, পরবর্তী ঘাট হবে মঙ্গলশিকদা। তো সেখানে যেতে প্রায় অলমোস্ট আধা ঘন্টা সময় লাগবে। আর এটা হলো মাস্টার ব্রিজ। লঞ্চের মাস্টার এটা কিভাবে চালালো, ঘাটের একদম যে পিলার, পন্টনের যে পিলার, সে পন্টনের পিলার বরাবর চলে আসলো লঞ্চটি ছেড়ে যাওয়ার সময়। সম্ভবত স্রোতের কারণে মানে ব্যালেন্স করে রাখতে পারেনি।
তো বিদায় চর ফ্যাশন, ইনশাল্লাহ আশা করছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে নিরাপদে ঢাকা পৌঁছাতে পারবো। আচ্ছা, লঞ্চ সম্ভবত কি আবার ঘাটে যেতেছে কিনা। হয়তোবা কোনো যাত্রী রয়ে গেছে, হয়তো কোনো যাত্রীকে উঠানোর জন্য হয়তো বা আবারও, বা ভিআইপি কোনো পার্সন হতে পারে যার জন্য আবারও ঘাটে যাচ্ছে। নর্মালি লঞ্চ ছেড়ে দেওয়ার পরে কিন্তু পুনরায় আবার ঘাটে যায় না, বিশেষ কোনো কারণ ছাড়া। হ্যাঁ, হয়তো বা কাউকে উঠাবে বা হয়তো বা কেউ নামবে, যার জন্য আবারও পুনরায় ঘাটে যাচ্ছে কর্ণফুলী 13। তো যে লোকটা উঠলো উনি সম্ভবত লঞ্চের স্টাফ হবেন, হয়তোবা ভুলবশত রয়ে গেছেন, হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ স্টাফ। তো ওনাকে নেওয়ার জন্য আবার ঘাটে আসলো, আহান আবার বের হয়ে ছেড়ে যাচ্ছে। আর পানিগুলো পেছনের দিকে নামতেছে, নদীতে এখন অনেক স্রোত, আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন পানি পেছনের দিকে নামতেছে, অর্থাৎ ঢাকা যাওয়ার জন্য পুরো রাস্তা স্রোত ঠেলতে ঠেলতে যেতে হবে। তো এখন আসরের নামাজের সময়, এখন নামাজ পড়বো, তারপর বাকি কথা হচ্ছে আপনাদের সাথে। তো লঞ্চ এগিয়ে চলছে, বেশ ভালো পরিমাণের গতিতে চলতেছে লঞ্চ। আর বেতুয়ার দুই পাশের, মানে বেতুয়া যে নদীর পাড়ে যে প্রকৃতি, একটা ইটের ভাটা আমার কাছে মনে হচ্ছে যে একটা ব্যাট বাস দিয়ে দিল, কিন্তু সামনের সৌন্দর্যটা জাস্ট অস্থির। আপনাদেরকে এখন 360 ক্যামেরার কিছু ভিডিও ফুটেজ দেখাবো। এটা হলো তাদের দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। আর
গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর সামনেই দেখা যাচ্ছে কর্ণফুলী 12 লঞ্চকে। তো লঞ্চ ছেড়েছে বিকাল 5টা 26 মিনিটে, আর এখন মাগরিবে আজানের সময় হয়ে যায় 6টা 7 বা 8 মিনিটে। তো খুবই অল্প সময় এই মানে দিনের সিন পাওয়া, মানে দিনের যে কিছু ভিডিও ফুটেজ নিব। তো এই জায়গাটাতে অনেকগুলো ফিশিং বোট দেখা যাচ্ছে, আর এই জায়গায় মূলত একটি বড় মাছের আড়ত আছে সম্ভবত। আর সূর্য অলমোস্ট ডুবে গিয়েছে, আর মাগরিবেরও সময় হয়ে গেল, কিন্তু লঞ্চ এখনো তার নেক্সট ঘাটে পৌঁছায় নাই। তো একটা জিনিস যেটা বুঝতে পারলাম যে কর্ণফুলী 12 বা 13 লঞ্চে তাদের তোষক বাণিজ্যটা বেশ চাঙ্গা, কারণ কেবিনের লবির প্রতিটা জায়গায়, প্রতিটা স্পেসে, মানে যতগুলো চিপা চাপা জায়গা আছে সবগুলোতে, সব জায়গাতে এরকম তোষক বিছানো। তো বেসিক্যালি এই তোষকগুলো হলো মানে দামাদামি করে ভাড়া ফিক্সড করা হয়, আর এভাবে আসলে এটা একটা গুড ডিল, কারণ যারা কেবিন পায় না, যারা একটু রাত্রে ঘুমাতে চায়, তো তারা এই তোষক নেয় স্টাফ থেকে। তো কেবিন বয় বা লস্কর যার থেকেই হোক এই তোষকগুলো ভাড়া নেয়, এরকমভাবে আপনাকে চাদর বিছাই দেবে, এটা নিচে তোষক থাকবে, বালিশ দিবে, আপনি আরামসে ঘুমাবেন। আর এই তোষক ভাড়া নির্ধারণ হয়, এটা মূলত হচ্ছে দামাদামি করে নির্ধারণ করতে হয়, আপনি কত টাকা নির্ধারণ করবেন এটা আপনার ব্যাপার। তো আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন যে দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকেও কিন্তু বেশ কিছু তোষক বিছানো আর কি। তো এই তোষক ব্যবসাটা আসলে অনেক রুটে লঞ্চে তোষক বিজনেসটা মানে খুবই রমরমা, খুবই একটা জনপ্রিয় বিজনেস লঞ্চ স্টাফদের জন্য। তো ঘড়িতে এখন 6টা 35 সন্ধ্যা, আর লঞ্চ চলে আসলো এখন মঙ্গল শিকদার লঞ্চ ঘাটে। তবে আমাদের আগের লঞ্চ কর্ণফুলী 12, এই লঞ্চটি মঙ্গল শিকদারে ঘাট দেয়নি, মানে তারা হলো শেয়ার আর কি ঘাট করে, মানে যেমন কর্ণফুলী 12 মঙ্গল শিকদারে ঘাট ধরে নাই, কর্ণফুলী 13 ধরতেছে, আবার কর্ণফুলী 12 পরে যে ঘাটটা ধরবে সেটা আবার কর্ণফুলী 13 ধরবে না, মানে আমাদেরটা ধরবে না। সো অলমোস্ট প্রায় 100-র উপরে যাত্রী, মানে 150 জনের উপরে যাত্রী আছে এখানে মঙ্গল শিকদার ঘাটে। তো আমাদের লঞ্চ সম্ভবত পরবর্তী ঘাট মনে চৌমুহনী নাকি এই জানি একটা, যেটা একটা লঞ্চের স্টাফ বললো, হয়তো বা লঞ্চের স্টাফ বা মানে লোকাল হবে যে সবসময় যাতায়াত করে, এমন একটা ব্যক্তি বললো যে পরের ঘাট নাকি চৌমুহনী। আর তো মঙ্গল শিকদার থেকে প্রচুর যাত্রী উঠলো, মঙ্গল শিকদার থেকে এখন লঞ্চ ছেড়ে যাচ্ছে। তো তাদের রেস্টুরেন্ট থেকে একটি স্যুপ অর্ডার দিয়েছিলাম, কর্ন স্যুপ। সেই কর্ন স্যুপের দাম ছিল 150 টাকা করে, কিন্তু মানে দুঃখের বিষয় হলো এই স্যুপে একটি পোকা পেয়েছি, যা আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এই কালো রঙের পোকাটি ছিল আমার স্যুপে, আর মানে ভাগ্য ভালো যে আমি এই স্যুপটি মানে পোকাটি আমার পেটে যায় নাই। তো স্যুপের মধ্যে পোকা পাওয়া স্যুপ ফেরত দিয়েছিলাম, পরে তাদের থেকে আবার এই চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই দুটো নিয়েছিলাম, যদিও টেস্ট। তো ঘড়িতে এখন 7টা 41 আর চৌমুহনী লঞ্চ ঘাটে আসলো, মানে তজুমুদ্দিনের চৌমুহনী, আর অনেক যাত্রী উঠতেছে, আর দেখা যাচ্ছে
যাচ্ছে কিছু মাছের ঝুড়ি উঠবে। তো চৌমনি লঞ্চ ঘাটে 5 মিনিট ছিল, 5 মিনিটের মতো ছিল, এখন ছেড়ে যাচ্ছে চৌমনি লঞ্চ ঘাট থেকে। তো এখন একদম সরাসরি ঢাকায় চলে যাবে লঞ্চটি। সো যাত্রীও বাড়তেছে আস্তে আস্তে, ডেকে প্রচুর যাত্রী। তো ডেকেই দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী, আর বেতুয়া চরভেশনের সব লঞ্চেই প্রচুর যাত্রী হয়। আর বেতুয়া থেকে একদম ঢাকা পর্যন্ত, সরাসরি ঢাকা পর্যন্ত ভাড়া হলো, ডেক ভাড়া হলো 400 টাকা করে। তো এই ভাড়া আগে ছিল 500 টাকা কিছুদিন আগেও, তারপর সরকার পতনের পরে তারপর এই লঞ্চ স্টাফদের সাথে, তারপর ভোলার যে যাত্রী তাদের সাথে একটু ঝামেলা হয়। তো ঝামেলার পরে তাদের মানে ভাড়া কমানো নিয়ে একটু ঝামেলা হয়। তো সেই ঝামেলার পর থেকে ভাড়া 400 টাকা হয়, কিন্তু এর আগে 500 টাকায় ছিল ডেক ভাড়া। তো তাদের কেবিন এরিয়া লাইটিং গুলো জোস অনেক। ঝাঁকানাকা লাইটিং জ্বলে, কিন্তু সার্ভিসটা সেরকম হইলো, সার্ভিসটা যদি ঝাঁকানাকা হইতো তাহলে ভালো হইতো। তো রাতের খাবার চলে আসলো। রাতের খাবারে ইলিশ ফ্রাই অর্ডার দিলাম। এইটুক ইলিশ ফ্রাই অর্ডার, মানে এটার দাম হলো 200 টাকা। আমি ভাবছি হয়তো ইলিশ মাছের পিস দিবে, এখন এটা সম্ভবত জাটকা টাইপের কিছু একটা হবে। আমি মাছ অত ভালো চিনি না। আর এটা ডাল চচ্চড়ি 40 টাকা, আর এলো আলু ভর্তা 20 টাকা, আর ভাতের দাম 40 টাকা। তো এই হলো মোটামুটি খাবার। দেখি তাদের খাবার কেমন লাগে এখন। তবে ইলিশ ফ্রাই দিয়ে ডাল চচ্চড়ি দিয়ে একটু মেখে খেলাম। ইলিশ ফ্রাইয়ের সাথে আর এই যে ডাল চচ্চড়ি কম্বিনেশনটা অস্থির ছিল। ডাল চচ্চড়িটা খুবই মজাদার। আর এখন ভর্তাটা নিব, দেখি ভর্তার কি অবস্থা। তবে ডাল চচ্চড়িটা অসম্ভব মজা, প্রচুর মজা, আর ইলিশ ফ্রাইয়ের সাথে ভালোই লাগতেছে। লাইফে যদি কখনো আপনাদের কারো মানে অনেক মন খারাপ হয়, আপনি কোনো কিছু নিয়ে যদি ডিপ্রেশনে থাকেন, তাহলে অবশ্যই যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো আছে তাদের দিকে একটু তাকাবেন। তাদের থেকে আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখছে, অনেক শুকরিয়া করা উচিত। আসলে আমরা অনেক ছোটখাটো বিষয়ে মন খারাপ করি। তবে ওই ভাইটি, যে এই ভাইটি দেখলেন, ওই ভাইটির সার্ভিস অসাধারণ ছিল, একদম অসাধারণ ছিল। আর যেটা আসি, ওনারা বললো যে এসি নাকি চলবে না সেভাবে। আসলে এসি মানে বাতাস বেরোচ্ছে, নামকা আসতে বাতাস বেরোচ্ছে, কিন্তু কোনো একদম গরম, মানে কোনো ঠান্ডা হচ্ছে না মোটেও। এই হলো অবস্থা। এখন ঘুমাবো, দেখি যদি বেশি গরম লাগে তাহলে ওই যে অভিযান 10 লঞ্চের মতো আর কি বালিশ নিয়ে সোজা ফ্রন্ট ডেকে গিয়ে তৃতীয় তলার ফ্রন্ট ডেকে গিয়ে ঘুমায় যাবো, আর কিছু করার নেই। তো দুঃখের বিষয় হলো, কেবিনে প্রায় আধা ঘন্টার মতো ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম আসতেছে না, কারণ গরম অনেক, প্রচন্ড গরম। আর এসির ভেন্টিলেটর থেকে উল্টা আরো গরম বাতাস বেরোচ্ছে। ওনার বলছে মিনিমাম ঠান্ডা হবে, তো মিনিমাম ঠান্ডাটা হইলে অন্তত শরীরের একটা নর্মাল টেম্পারেচার ফিল হইতো, বাট সেটা হচ্ছে না। যাই হোক, এখন বালিশ নিয়ে সোজা তৃতীয় তলা, যেহেতু আমার কেবিন, তৃতীয় তলার ফ্রন্ট ডেকে চলে যাবো। প্রচন্ড বাতাস আছে, আমি সেখানে ঘুমিয়ে যাব। আর হ্যাঁ, কেবিন নিয়ে আমার একটু উপকার হয়েছে, আমার ফোন, ক্যামেরা, ড্রোন এগুলো আর কি জাস্ট কেবিনে স্টোর থাকবে,
মানে একটা সেফটি সিকিউরিটি হিসেবে কাজ করবে। এছাড়া আর আমার কোনো কিছু করার নেই। আমি মোবাইল সব কিছু আমার কেবিনে রেখে আমি তৃতীয় তলার ফ্রন্ট ডেকে গিয়ে ঘুমাবো। সো আমি এই 3 তলার যে সামনে দেখতেছেন নামাজ পড়তেছি, এই যে ঘুমিয়েছিলাম। তো সকাল হয়ে গেছে এখন। এখন উজু করে নামাজের প্রিপারেশন নিতে হবে। আর এই হলো তাদের উজুখানা। তো পারলে আপনারা গেস করেন যে এই লঞ্চটির নাম কি, যে লঞ্চটি এখন সামনে দিয়ে যাচ্ছে। আর সম্ভবত এই লঞ্চটিকে ওভারটেক করবে। আচ্ছা, লঞ্চটির নাম সম্ভবত ধুলিয়া বা নিউ সার্ভিস কিছু একটা হবে। আর আমি একটা জিনিস খেয়াল করলাম যে রাত্রে অনেক কুয়াশা পড়ে নদীতে। হালকা হালকা কুয়াশা পড়ে নদীতে। হ্যাঁ, ইয়েস, এটার নাম হচ্ছে ধুলিয়া। লঞ্চটার নাম হলো ধুলিয়া, ঢাকা যাচ্ছে। আর ধুলিয়া লঞ্চকে এখন ওভারটেক করবে কর্ণফুলী 13। আর নদীতে অলরেডি মনে হয় শীত কাছে গেছে, কাছাকাছি চলে আসে শীত। আর নদীতে এখন একটু ভিজিবিলিটি অনেক কমে গেছে, প্লাস এখন একটু কুয়াশা দেখা যায় হালকা হালকা। হালকা কুয়াশা দেখা যাচ্ছে, হয়তো শীতও চলে আসবে। এখন সেপ্টেম্বর মাস অলমোস্ট শেষের দিকে। অক্টোবর নভেম্বরে তো শীত চলে আসবে। শীত চলে না আসলেও কুয়াশা চলে আসবে নদীতে। আর ধুলিয়াতে বেশ ভালো পরিমাণে ডেকে যাত্রী আছে। আর এই যে ডানে বামে যে সার্চ লাইট ঘুরায় লঞ্চের মাস্টার, এটা আসলে মূলত লঞ্চগুলোকে সিগন্যাল দেয়। অন্যান্য যে নৌযানগুলো, এই নৌযানগুলোকে সিগন্যাল দেয়। যেমন একটু আগে যে ধুলিয়াকে যে বাম পাশে, মানে ধুলিয়াকে যে সার্চ লাইট সংকেত দিল, এটা মানে হলো ধুলিয়া এখন যেন ওভারটেক করার চেষ্টা না করে কর্ণফুলী 13কে, বা ধুলিয়া যেন একটা নিরাপদ দূরত্ব থাকে। কারণ কর্ণফুলী 13 ধুলিয়াকে বাম পাশে রেখেই সে ডান পাশ দিয়ে আগে চলে যাবে। সো তাদের সার্চ লাইট দিয়ে যে তারা সংকেত পাঠায়, এগুলোর মিনিং এক একটা এক এক রকম। এটা যারা লঞ্চের মাস্টার তারাই জানে। তো 3 তলার ফ্রন্ট ডেকে ফজরে নামাজের পরে ইসলামিক কথাবার্তা হচ্ছে এখানে, যা মুসল্লিরা খুব মনোযোগ দিয়ে শুনছে। তো ভোরবেলা যাত্রীদের কলা রুটি খাওয়াবে। আর কর্ণফুলী 12 লঞ্চ থেকে মাছের ঝুড়ি নামছে সম্ভবত। কর্ণফুলী 12 লঞ্চ থেকে কিছুক্ষণ আগে ট্রলারে মাছের ঝুড়ি নেমেছিল, যার জন্য একটু স্লো করেছিল। এখন আমার কর্ণফুলী 12 আগেই চলে যাচ্ছে কর্ণফুলী 13 লঞ্চকে ওভারটেক করে।
লঞ্চ এখন আছে মুক্তারপুর ব্রিজ, মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রিজের কাছাকাছি। আর ঘড়িতে এখন সময় ভোর 5:30, অলমোস্ট আরো 1 ঘন্টা লাগবে ঢাকায় পৌঁছানোর জন্য। কর্ণফুলীর সকালের টানটা অনেক জোশ ছিল। কর্ণফুলী 12 লঞ্চ ফার্স্ট ট্রিপ ছিল চট্টগ্রাম থেকে ঢাকার। আর যে কর্ণফুলী 12 লঞ্চকে আগে পৌঁছানো উচিত কর্ণফুলী 13, হয়তো সেই জন্যই কর্ণফুলী 12 এভাবে স্পিড বাড়িয়ে চলে যাচ্ছে। এমন না যে কর্ণফুলী 13 আমাদের যে লঞ্চ সেটা স্পিড স্লো করেছে, আমাদের লঞ্চের স্পিড কিন্তু স্বাভাবিক আছে, কিন্তু কর্ণফুলী 12 স্পিড বাড়িয়ে আগে চলে যাচ্ছে। হয়তো বা সে ফার্স্ট ট্রিপ, তার আগে পৌঁছাতে হবে, সেই লক্ষ্যে সে একটু গতি বাড়িয়ে দিল আর কি। আর সকালের এই মোমেন্টটা খুব সুন্দর লাগতেছে, সূর্য উঠতেছে আর এমন সময় লঞ্চের এমন একটি রেস ভালোই লাগতেছে। তো মুক্তারপুর ব্রিজ অতিক্রম করতেছে কর্ণফুলী 12 এবং 13। হয়তো এভাবে খেলাধুলা চলবে ঢাকা পর্যন্ত। তো ফাইনালি কর্ণফুলী 12 লঞ্চ আগেই চলে গেল। আর ট্রলার থেকে সম্ভবত লোক উঠবে। ভাবছিলাম এখানে হয়তো বা রুটি কলা ফেরিওয়ালা আছে, কিন্তু না, এখান থেকে কেউ উঠলো না। তো সকালে সূর্য উঠে গিয়েছে আর কর্ণফুলী 12 আমাদের সামনেই, অর্থাৎ কর্ণফুলী 12 তার লিড ধরে রেখেছে। যেহেতু কর্ণফুলী 12 ফার্স্ট ট্রিপ, কর্ণফুলী 12 লঞ্চকে আগে ঢাকা যেতে হবে, তাই কর্ণফুলী 12 লঞ্চ আগেই রয়েছে আমাদের। এখন টার্ন নিতেছে কর্ণফুলী 12 আর পেছনে আছি আমরা কর্ণফুলী 13। কর্ণফুলী 13 এখন টার্ন নেবে ফতুল্লায়। আর নদীর ওয়েদারটা আকাশটা পরিষ্কার না, মানে হালকা হালকা কুয়াশা পড়ে রাত্রে। তো লঞ্চ এখন ফতুল্লায় অতিক্রম করতেছে আর সূর্য দেখা যাচ্ছে আকাশে, সূর্য লাল আভা ধারণ করেছে, অর্থাৎ কিছুক্ষণ পরে সূর্য পুরোপুরি উঠে যাবে। তো ইলিশা থেকে রাত 10টায় ছেড়ে আলোয়ালি 4 এখন মাত্র ফতুল্লা লঞ্চ ঘাটে যাত্রী নামাচ্ছে। এখন সময় 6:20। তার পাশে আছে বুরহানুদ্দিনের মানিক এক।
ঘড়িতে এখন ভোর 6:30 আর ঢাকায় পৌঁছালো কর্ণফুলী 13। তো এই হলো তাদের টিকিট। টিকিট বলতে গেলে একটা এটিএম স্লিপ ধরা দিয়ে গেছে, এরকম আর কি টিকিট। একটু কাবার, একটু লঞ্চের ছবি, কাবার টাবার থাকবে, মানে আমরা অন্যান্য লঞ্চে যেরকম কেবিনের টিকিট দেখি সেরকম না, খুবই খুবই নর্মাল একটা টিকিট। তো এই সিঙ্গেল কেবিনে ভাড়া রাখছে 1200 টাকা। আর এখানে লেখা আছে সিঙ্গেল কেবিন এসি 316 নম্বর। আচ্ছা এসি, বাট এসি একটুকু এসি চলে নাই। আমি কেবিনে রাত্রে ঘুমাইও নাই, আমি একদম 3 তলার সামনের ফ্রন্ট ডেকে ঘুমাইছি। আলহামদুলিল্লাহ ওখানে খুব ভালো ঘুম হয়েছে, কারণ বাতাস ছিল অনেক। আর এই তো এখন নেমে যাব। তো নেমে যাচ্ছি এখন কর্ণফুলী থেকে। তো যাত্রা শেষ হলো কর্ণফুলী 13-র সাথে। আর আমার একটা সবচেয়ে দুঃখের বিষয় হলো কর্ণফুলী সিরিজের কোনো লঞ্চে আমি আসলে আজ পর্যন্ত প্রপার কোনো সার্ভিস পাইনি। কারণ কোনো না কোনো অসঙ্গতি কর্ণফুলীর সাথে থাকবেই, এটাই হয়তো বা স্বাভাবিক এখন। আর স্যুপের মধ্যে পোকা পাইলাম, তারপর এসি ছাড়লো না, এসির ঠান্ডা খুব কম ছিল। তবে কেবিন বয়ের সার্ভিসটা খুব ভালো ছিল, কেবিন বয়ের বিহেভিয়ার, কেবিন বয়ের সার্ভিস ছিল সো মাচ প্রফেশনাল। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। আর দেখতে পাচ্ছেন ভোলা লঞ্চ আসলো মাত্র ভোলা খেয়াঘাট থেকে। তো সবাই আমার ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে আমার ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।